আমার মা মারা যাওয়ার 4 বছর পরেও আমার বাবা আর কোনো বিয়ে করেননি। যদিও আমার বাবা এখনও যথেষ্ট শক্তিশালী, তারপরেও আমার বাবা আমার দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে আর করেননি। এভাবে আমি আর বাবা মিলে একসাথে থাকতাম। বাবার আর আমার খুব সুখের একটা সংসার ছিল। একদিন বাবা রাতের বেলায় আমাকে বলল, মা জয়ন্তী, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার কিছুই ভালো লাগছে না, আমার একা একা থাকতে মন কেমন যেন করছে। মা জয়ন্তী, তুমি কি আমার পাশে থাকবে আজকে একটু? আমি বললাম, কেন থাকবো না বাবা, অবশ্যই থাকবো, তুমি আমার বাবা। তারপর বন্ধুরা, সেদিন রাতে আমি বাবার সাথে ঘুমালাম। গভীর রাতে ঘুমের মধ্যে বাবা আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের চোখে পানি চলে আসবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার পেজ থেকে ফলো করে আমাকে সাপোর্ট করবে। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম জয়ন্তী, আমি বাংলাদেশি একজন মেয়ে। আমার বয়স 18। গত 5 বছর হয়ে গেছে আমার মা মারা গিয়েছে। আমার মায়ের অসময়ে মারা যাওয়াতে আমার বাবা একেবারে ভেঙে পড়েছিল। আমার মা যখন মারা যায় তখন আমার বাবার বয়স ছিল প্রায় 40-এর কাছাকাছি। মা মারা যাওয়ার পর বাবার দ্বিতীয় সংসার করেননি। আমি ছিলাম বাবার একমাত্র আদরের মেয়ে। বাবা আমাকে অনেক ভালোবাসত, যে কারণেই বাবার দ্বিতীয় সংসার করেননি আমার কষ্ট হবে বলে। আমি বাবাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলাম। আমি বর্তমানে কলেজের প্রথম বর্ষের একজন ছাত্রী। আমার বাড়িতে শুধু আমি আর আমার আব্বু আছি, আর কেউ নেই। আব্বু এক রুমে থাকে আর আমি থাকি অন্য রুমে। আব্বুর অনেক বড় ব্যবসা আছে, মাঝমধ্যে অফিসে যান, না গেলে সারাদিন বাসায় থাকে। আমি কলেজে যাই, একটা কাজের বুয়া আছে, সেই ঘরের সব কাজ করে দিয়ে যায়। আমি শুধু রাতের রান্না করি আর সকালের নাস্তা বানাই। একদিন কলেজ 1 ঘন্টা আগেই ছুটি হলো। আমি কলেজ থেকে বাসায় আসলাম। অনেকবার কলিং বেল দেওয়ার পরেও আব্বু দরজা খুলছে না। সাধারণত এমন হয় না, প্রতিনিয়তই আব্বু কলিং বেল চাপার সাথে সাথে দরজা খোলে, কিন্তু আজ খুলছে না। আমার ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে আমি বাসায় ঢুকলাম। সেদিন খুব গরম ছিল। আমি বাসায় ঢুকে ফ্যান চালিয়ে দিলাম। তারপর আমি আব্বুর খোঁজে গেলাম। দেখলাম আব্বু ঘুমিয়ে আছে। আমি আব্বুকে ডাকতে গেলাম, তখন আমার চোখে এমন জায়গায় পড়ল যা দেখে আমার চোখ কপালে উঠে গেল। গরমের কারণে আব্বু গামছা পরে ঘুমিয়েছে। ঘুমন্ত অবস্থায় আব্বুর এরকম দৃশ্য দেখে আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম। কি বলবো বন্ধুরা, ঘুমের মধ্যে আব্বুকে অনেক অস্বাভাবিক দেখাচ্ছিল। আব্বুর কি সুন্দর মায়াবী চেহারা, আর এদিক দিয়ে আব্বু অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে ঘুমের মধ্যে। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে, কারণ আব্বুকে ঘুমের মধ্যে দেখতে অনেক অদ্ভুত লাগছিল। 5-6 মিনিট আমি আব্বুর এরকম অদ্ভুত দৃশ্য উপভোগ করছিলাম। তারপর আব্বু মনে হয় সজাগ হয়ে যাবে। এমন পরিস্থিতি টের পেয়ে আমি দৌড়ে আমার রুমে চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, আমি এটা কি দেখলাম। সারা রাত বন্ধুরা এটা নিয়ে কল্পনা করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের মধ্যে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, যেটা আমার নিজের আব্বুকে নিয়ে। স্বপ্নটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। পরের দিন বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম। কলেজে গিয়েও সেদিন আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। আমি কলেজে 2টা ক্লাস করে চলে আসলাম বাসায়। আমার আব্বুর ব্যবসা বাণিজ্য বেশিরভাগ ম্যানেজার দেখাশোনা করত। বেশিরভাগ সময় আমার আব্বু বাসায় থাকত। সেদিন বন্ধুরা, আমি খুব সকাল সকাল কলেজ থেকে চলে আসার পর আব্বুর রুম থেকে এক ধরনের মেয়েলি কণ্ঠে অদ্ভুত রকমের শব্দ শুনতে পেলাম। আমি এরকম ধরনের অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মনে মনে ভাবলাম, আমার আম্মু মারা গিয়েছে প্রায় 5 বছরের উপরে হয়েছে, কিন্তু আমার আব্বুর রুম থেকে এরকম মেয়েলি কণ্ঠ আসছে কেন? সেটা আমার মাথায় আসছিল না। কি আমার আব্বুর রুমে? তাহলে কি আব্বু বাহির থেকে মেয়ে এনে সব করে? বিষয়টা ভাবতে আমার কাছে খুব খারাপ লাগছিল। একসময় মনে সাহস নিয়ে ভাবলাম, এখন আব্বুর রুমে আমি গিয়ে দেখব আব্বুর রুম থেকে, আর আব্বু কোথায় থেকে এরকম ধরনের বাজে মেয়ে নিয়ে এসে আমাদের পবিত্র বাসাটাকে অপবিত্র করছে। সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি আমার আব্বুর রুমের কলিং বেলটি টিপতেই 5-6 মিনিট পর আব্বু দরজা খুলল। দরজা খুলে আমি আব্বুর রুমে গিয়ে দেখলাম কেউ নেই। আমি বিশ্বাসটা দেখে খুব হতবাক হয়ে গেলাম। ভাবলাম,
আমি নিজের কানে মাত্র শুনলাম আব্বু রুম থেকে মেয়ে কণ্ঠের আওয়াজ আসছে, কিন্তু আমি ঘরের ভিতরে এসে দেখি কিছু নেই। কাউকে আমি খুঁজে পেলাম না। কি আশ্চর্য ব্যাপার! আমি ঘরের চারদিক ওপাশ খুব ভালোভাবে কাউকে খোঁজার চেষ্টা করছি। আমার এরকম অবস্থা দেখে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করল, মা জয়ন্তী, তুমি কি কাউকে খুঁজছ? আমি বললাম, না বাবা, আমি কাউকে খুঁজছি না। আমার কেন যেন মনে হলো তোমার ঘর থেকে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আসছিল, যে কারণে আমি দেখতে এসেছিলাম তোমার এখানে কিসের আওয়াজ। আমি ভাবছিলাম বাবা, তুমি মনে হয় অসুস্থ হয়ে গেছিলে, তাই তোমাকে দেখতে এসেছিলাম। এই কথা বলে বন্ধুরা আমি আমার বাবার রুম থেকে চলে আসলাম। আমি পড়তে বসেছিলাম। কিছুক্ষণ পর আবার ঘুম থেকে সেই রকম ধরনের শব্দ আমি শুনতে পেয়েছিলাম। আমি ভাবলাম আমি মাত্র বাবার রুম থেকে সবকিছু ভালো করে দেখে আসলাম, কোনো মেয়ে মানুষের শব্দ পাচ্ছিলাম না। এখন আবার কোথা থেকে এইরকম ধরনের শব্দ আসছে? কিন্তু আমি বাবার রুমের দরজার পাশে কান পেতে আমি স্পষ্ট মেয়ে মানুষের এক অদ্ভুত রকমের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি ভাবলাম বাবার রুমে কি হচ্ছে? যে করেই হোক তা আমাকে জানতে হবে। আমি আস্তে আস্তে করে বাবার রুমের জানালার হালকা ফাঁক দিয়ে অনেক কষ্ট করে ভেতরের অবস্থা বোঝার চেষ্টা করলাম। আমি বাবার রুমের জানালা দিয়ে যা দেখলাম তাতে আমার হুঁশ চলে যাওয়ার মতো অবস্থা হলো। দেখলাম আমাদের বাসার কাজের মেয়ে আর বাবার কি সুন্দর একটা সম্পর্ক। তারা যে জনম জনমের পরিচিত, তাদের এরকম আত্মিক সম্পর্ক দেখে আমার মাথা ঘুরে যাবার মতো অবস্থা হলো। কেননা আমার বাবার বয়স প্রায় 40-এর উপরে, আর আমাদের বাসার কাজের মেয়ের বয়স প্রায় 14 কিংবা 15 হবে। আমার বাবা এরকম বয়সে এত অল্প বয়সের একটা কাজের মেয়ের সাথে ওরকম একটা কাজ করবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। ঘটনাটা দেখে শুধু বারবার মায়ের কথাই আমার মনে পড়ছিল। মনে মনে ভাবছিলাম আজকে মা না থাকার কারণে বাবার এই অধপতন। এই রকম একটা দৃশ্য দেখে দু চোখে জল নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। ভাবলাম এখন কি করা যায়? এই কাজের মেয়ে তো আমার বাবাকে কৌশলে ফেলে আমার বাবার সমস্ত সম্পত্তি হাতে নিয়ে যাবে, আমি তো শূন্য হয়ে যাব। আর তাছাড়া কাজের প্রতি বাবা যে দুর্বল হয়ে গেছে, যদি কাজের মেয়েকে বাবা বিয়ে করে নেয় তাহলে তো আমি সব হারাবো। মনের মধ্যে অনেক চিন্তা শুরু হয়ে গেল, কি করা যায়, কিভাবে বাবাকে এই কাজের মেয়ের হাত থেকে বাঁচানো যায়। মনে মনে চিন্তা করলাম বাবাকে হাতে নাতে ধরতে হবে, ধরে একটা শিক্ষা দিতে হবে। হাতে নাতে ধরে এই কাজের মেয়েকে আমাদের বাসা থেকে বের করে দেব, তাহলে বাবা সেখান থেকে ফেলে যাবে। আমার যে কথা সেই কাজ। আমি পরের দিন বাবার কাজের মেয়ে যখন এরকম ধরনের অস্বাভাবিক অবস্থা নিয়ে হতে যাবে, তখন আমি ওয়াশরুমে লুকিয়েছিলাম। যখন বাবার কাজের মেয়ে এরকম অস্বাভাবিক অবস্থা যাবে। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটি কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তখন আমি তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। বাবা আমাকে দেখে আমার দিকে বোকার মতো চেয়ে রইল, আর কাজের মেয়ে মাথা নিচু করে চুপ করে চলে গেল। আমি বাবাকে বললাম যে বাবা, তোমার লজ্জা করে না? তোমার ঘরে এত সুন্দর যুবতী একটা মেয়ে রেখে তুমি মাত্র 14 বছর বয়সী একটা কাজের মেয়ের সাথে এরকম একটা কাজ করতে? বাবা বলল, মারে, তোর মা মারা গেছে আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেছে। একা একা আমি কি করে থাকি বল? আমার তো মনে আছে, আমারও তো মনের চাহিদা আছে, আমার তো বিশেষ চাহিদা আছে, মানে তোর কাছে কি করে বলি? আমি বিশেষ এক আকর্ষণের ফলে এরকম ধরনের একটা ভুল করে ফেলেছি মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, বাবা, তাই বলে তুমি কি এই ছোট্ট একটা কাজের মেয়ের সাথে এরকম করবে? এখনই তুমি এই কাজের মেয়েকেই বাসা থেকে বিদায় করে দাও। তারপর আমার বাবা বলল, মারে, যদি আমি কাজের মেয়েকে আমাদের বাসা থেকে বিদায় করে দেই, তাহলে আমার দেখাশোনা, আমার খেদমত করবে কে? আমাকে সঠিক টাইমে ওষুধ খাইয়ে দেবে কে? আমার ব্যথা হলে আমাকে মলম লাগিয়ে দেবে কে? আমি বললাম, বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ে, আমি তোমার সব কাজ করে দিব।
তোমার মাথায় তেল দিয়ে দিব, তোমাকে ওষুধ খাইয়ে দিব, তোমাকে ঘুম পাড়িয়ে দিব, আমি তোমার সব কিছু করে দিব। তারপরও বাবা তুমি এই কাজের মেয়েটাকে বিদায় করে দাও। সে তোমার সাথে অনেক বাজে কিছু করেছে। আমার কাছে মনে হয়েছে ওই কাজের মেয়ের অন্য কোনো মতলব আছে। তুমি যত দ্রুত সম্ভব বাবা তাড়াতাড়ি এই মেয়েকে বিদায় করো। বাবা বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এই কাজের মেয়েকে বিদায় করে দিচ্ছি কিছু টাকা পয়সা দিয়ে। তারপর বন্ধুরা, আমার বাবা আমার কথা শুনে কাজের মেয়েকে বিদায় করে দিল কিছু টাকা পয়সা দিয়ে। পরের দিন থেকে আমি বাবার প্রতি সমস্ত রকম খেয়াল রাখার চেষ্টা করতাম। বাবা মার যত্ন পেয়ে অনেক খুশি থাকত। একদিন বাবা রাতের বেলায় আমাকে বলল, মা জয়ন্তী, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার খুব একটা ভালো লাগছে না, আমার একা একা থাকতে ভয় করছে। মা জয়ন্তী, তুমি কি আমার পাশে থাকবে আজকে একটু? আমি বললাম, কেন থাকব না বাবা? অবশ্যই থাকব, তুমি আমার বাবা। তারপর বন্ধুরা, সেদিন রাতে আমি বাবার সাথে ঘুমালাম। আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন আমি অনুভব করলাম কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করছে, যা সম্পূর্ণ অস্বাভাবিক একটা কাজ ছিল। বন্ধুরা, সেদিন ঘুমের ঘোরে আমি ঘুম থেকে উঠার আগেই বাবা আমার সাথে এমন একটা কাজ করে বসল, যে কাজটা মনে হয় পৃথিবীতে কোনো বাবাই তার মেয়ের সাথে করে না। আমি খুব তড়িঘড়ি করে ঘুম থেকে উঠলাম। উঠে বাবাকে একেবারে সম্পূর্ণ অস্বাভাবিক অবস্থায় পেয়েছিলাম। তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি কিভাবে পারলে তোমার মেয়ের সাথে এই কাজটা করতে? তখন বাবা কোনো উত্তর দেয় না। আমি তখন অনেক কান্না করেছিলাম। আমার কান্নার শব্দ শুনে বাবা বলল, মারে, দীর্ঘদিনের অভ্যাস তো, তাই ফেরাতে পারলাম না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি জানি আমি যে কাজ করেছি তা ক্ষমার অযোগ্য। তারপরও মা, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, পারলে তুমি ক্ষমা করে দিস। আর কোনোদিন আমি এরকম ধরনের কাজ করব না। আর যাই হোক বন্ধুরা, আমার সাথে এরকম ধরনের একটা ঘটনার পর বাবার মধ্যে এমন একটা পরিবর্তন আসলো, পরবর্তীতে আর কোনোদিন বাবা এরকম ধরনের কাজ করেনি। যতদিন বেঁচে ছিল একেবারেই ভালো মানুষের বেশি বেঁচে ছিল। কিন্তু মাঝখান দিয়ে আমার জীবনে একটি অভাবনীয় ঘটনার সৃষ্টি হয়ে গিয়েছিল। এই ঘটনাটি পরিবর্তন করে দিয়েছিল আমার বাবার নৈতিক চরিত্র। বন্ধুরা, আমি জানি আমার বাবা যা করেছিল তা ক্ষমার অযোগ্য। তারপরেও বাবার এই পরিবর্তনের কারণে আমি আমার মন থেকে সব কিছু বাদ দিয়ে দিয়েছিলাম এবং অবশেষে আমি একটি ছেলে দেখে বিয়ে করে নিচ্ছিলাম। আমার সংসারও এখন খুব ভালোই চলছে। আমি এখন আপনাদের দোয়ায় খুব ভালো হ্যাপি টাইম পাস করছি আমি আমার স্বামীর সঙ্গে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের শিক্ষামূলক গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম অঙ্কিতা। মাত্র 18 বছর বয়সেই আমি আমার জন্মদাতার সহধর্মিণী হয়েছিলাম। এই আধুনিক যুগেও সমাজের কিছু প্রান্তে এমন সব অদ্ভুত রীতিনীতির অস্তিত্ব রয়েছে, আর সেই সব কুপ্রথার শিকার হয়ে আমাদের মতো অসহায় মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায়। আমি যে আমার পিতার পত্নী হয়েছি, এই কথা শুনে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আর সেটাই তো স্বাভাবিক, কারণ কোনো কন্যার বিবাহ তার জন্মদাতার সাথে কিভাবে সম্ভব? শুধু তাই নয়, আমাদের বাসর রাতের জন্য আমার গর্ভধারিণী মা নিজ হাতে আমাদের ঘর ও শয্যা সজ্জিত করেছিলেন। আমি যখন খুব ভয় পাচ্ছিলাম তখন মা আমার চুলে হাত বুলিয়ে বলেছিলেন, অঙ্কিতা, ভয় পাস না মা, প্রথমে সামান্য কষ্ট হবে, কিন্তু পরে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে এবং তখন ভালো লাগবে। এই বলে মা ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর আমার বাবা ঘরে প্রবেশ করলেন। বাবাকে ঘরে ঢুকতে দেখেই আমার সারা শরীর ভয়ে কাঁপতে শুরু করল। তারপর আমার বাবা কাছে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এবং সারা রাত ধরে আমার উপর নিজের অধিকার কায়েম করলেন। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আমার জন্মদাতা বাবার মৃত্যুর পর অলোকেশবাবু আমাদের পরিবারকেও আর্থিকভাবে অনেক সহায়তা করতেন। অলোকেশবাবু ছিলেন আমার প্রয়াত বাবার ঘনিষ্ঠ বন্ধু। বাবার মৃত্যুর পর আমাদের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিল যে আমার মাকে অন্যের বাড়িতে কাজ করে
আমাদের অন্যের সংস্থান করতে হতো। কিন্তু একমাত্র অলোকেশবাবুই আমাদের সেই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার জন্য আমার মাকে আর অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে হয়নি। মা অনেক কষ্টে আমাকে বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন। আমি বেশ মেধাবী ছাত্রী ছিলাম বলে মায়ের প্রবল ইচ্ছা ছিল যে যেভাবেই হোক তিনি আমাকে উচ্চ শিক্ষিত করে তুলবেন। তাই নিজের মান-সম্মান বিসর্জন দিয়ে মা আমার লেখাপড়ার খরচের জন্য অলোকেশ বাবুর কাছে অর্থ সাহায্য চাইতেন। এইভাবে ২-৩ মাস কেটে গেল। তারপর একদিন অলোকেশবাবু আমার মাকে প্রস্তাব দিলেন, তুমি এভাবে আর কতদিন আমার থেকে অর্থ সাহায্য চাইবে? আমি তোমাকে পছন্দ করি এবং জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। এতে ক্ষতিই বা কি? তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে দেখো। মা তখন অলোকেশবাবুকে জানালেন যে তিনি ভেবে দেখবেন। সত্যি বলতে আমার মাও ততদিনে অলোকেশবাবুকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলেন। কিন্তু আমি কখনোই চাইনি যে আমার মা দ্বিতীয়বার বিবাহ করুন। আমি কোনোভাবেই চাইনি যে মা অলোকেশবাবুকে বিয়ে করুক। আপনারা হয়তো ভাবছেন আমি কত বড় স্বার্থপর মেয়ে যে নিজের মায়ের সুখ দেখতে চায় না। আসলে আমি এখন আপনাদের যা বলবো তা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। কারণ আমি রাজীব নামের একটি ছেলেকে খুব ভালোবাসতাম, আর রাজীবও আমাকে গভীরভাবে ভালোবাসত। আমি প্রতিদিন লুকিয়ে রাজীবের সাথে দেখা করতাম। আমার মা এই সম্পর্কের বিষয়ে কিছুই জানতেন না, কিন্তু আমার প্রিয় বান্ধবী ঋতু যে বিবাহিতা ছিল সে আমাদের সম্পর্কে সব কিছুই জানত। যেদিন আমি জানতে পারলাম মা অলোকেশবাবুকে বিয়ে করতে সম্মত হয়েছেন, সেদিন আমি মাকে সরাসরি বললাম, মা, তুমি বিয়েটা করতে পারো না। তুমি কি একবারও আমার কথা ভেবে দেখেছ? শুধু নিজের কথা ভেবে তুমি কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারো? আর অলোকেশবাবু মোটেও ভালো লোক নন। সবাই জানে উনি নারীদের প্রতি কতটা আসক্ত এবং তাদের দেহের প্রতি কতটা ক্ষুধার্ত। তাছাড়া তুমি এই বিয়েটা করলে আমার জীবনটাও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তুমি এটা খুব ভালো জানো। তা সত্ত্বেও তুমি কিভাবেই বিয়েতে রাজি হলে? তুমি একজন স্বার্থপর মা। আমার এই কথা শেষ হতে না হতেই মা আমার গালে সজোরে এক চর বসিয়ে দিয়ে বললেন, অঙ্কিতা, আর একটাও বাজে কথা বলবি না। তুই যার সম্পর্কে এত খারাপ কথা বলছিস সেই মানুষটার জন্যই আজ আমরা দুবেলা খেতে পারছি, নইলে অনাহারে থেকে আমরা মা মেয়ে কবেই মরে যেতাম। তোর বাবার মৃত্যুর পর অলোকেশবাবু ছাড়া আর কেউ আমাদের পাশে দাঁড়ায়নি, কেউ আমাদের খোঁজও নেয়নি। তাই অলোকেশবাবুকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। আমি আর কতদিন ওনার কাছে হাত পাতব? প্রতিদিন টাকা চাইতে আমার নিজেরই লজ্জা করে। মায়ের কথা শুনে আমি একেবারেই চুপ হয়ে গেলাম। আমার আর কিছুই বলার ছিল না। আমি কেনই বিয়ের বিরুদ্ধে ছিলাম তার আসল কারণটা এবার আপনাদের বলছি। আমাদের সমাজে একটা ভয়ানক প্রথা প্রচলিত ছিল। সেই নিয়মটি হলো, যদি কোনো বিধবা নারী পুনরায় বিবাহ করেন এবং তার কোনো কন্যা সন্তান থাকে, তবে সেই কন্যাকেও তার মায়ের নতুন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই জঘন্য প্রথার কারণে আমাদের সমাজের বহু মেয়ের জীবন বরবাদ হয়ে গেছে। আর ঠিক এই কারণেই আমি মাকে অলোকেশবাবুর সাথে দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছিলাম। কারণ মা যদি অলোকেশবাবুকে বিয়ে করেন তাহলে ২ মাস পরেই আমাকেও মায়ের স্বামীর সাথে, অর্থাৎ আমার বাবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। মায়ের সিদ্ধান্ত অমান্য করার মতো কোনো উপায় আমার ছিল না। এই কথাগুলো যখন আমি আমার প্রেমিক রাজীবকে বললাম, তখন সে বিস্ময়ে হতবাক হয়ে আমাকে বলল, অঙ্কিতা, তুমি অলোকেশবাবুকে বিয়ে করতে পারো না। তুমি ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে খুব ভালোবাসি, আর অলোকেশবাবু কেমন লোক তা তো আমরা সবাই জানি। তাই তুমি আজ রাতেই আমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করবে। প্রেমিকের কথা শুনে আমিও তার সাথে পালিয়ে যেতে রাজি ছিলাম, কিন্তু আমার বান্ধবী ঋতু আমাদের সতর্ক করে বলল, অঙ্কিতা, তোরা পালিয়ে যাবার কথা ভুলেও ভাবিস না। এর আগে অনেক মেয়ে পালিয়ে বিয়ে করার চেষ্টা করেছে, আর পঞ্চায়েত তাদের কী নিদারুণ শাস্তি দিয়েছে তা তোরা জানিস। তাই এই ভুল করিস না, নইলে তোদের জীবনটাও নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, তুই পালিয়ে গেলে পঞ্চায়েত তোর মায়ের জীবনটাকে এমন দুর্বিষহ করে তুলবে যে তিনি জীবন্ত লাশে পরিণত হবেন। আমি তখন আমার বান্ধবীকে বললাম, ঋতু, তাহলে আমি কি করব? আমি ওই লোকটাকে বিয়ে করতে চাই না। অলোকেশবাবুর তাকানোর ভঙ্গি আমার একদমই ভালো লাগে না। আমার বান্ধবী তখন আমার হাত ধরে বলল, দেখ অঙ্কিতা, আমিও তো আমার বাবাকে বিয়ে করেছি এবং আমি আমার পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। এখন আমি আর মা ভালোই আছি। প্রথমে আমারও খুব খারাপ লাগতো এটা ভেবে যে আমি আর মা একই পুরুষের সাথে সংসার করছি,
কিন্তু এখন আমি সবকিছু মানিয়ে নিয়েছি। তোরও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুই পালিয়ে যাবার কথা ভুলেও ভাবিস না। আমার বান্ধবীর কথা শুনে আমার প্রেমিক রাগ করে সেখান থেকে চলে গেল। যাবার আগে বলে গেল, অঙ্কিতা, তুমি যদি আমাকে ছেড়ে অলোকেশবাবুকে বিয়ে করো তাহলে কিন্তু ফল ভালো হবে না। তারপর আমি আমার বান্ধবীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম, কারণ আমার হাতে আর কোনো উপায় ছিল না। এর 1 সপ্তাহের মধ্যেই আমার মা অলোকেশবাবুকে বিয়ে করলেন। বিয়ের পর আমি মাকে বলেছিলাম, মা, তুমি সবকিছু জেনেও আমার জীবনটা নষ্ট করে দিলে। মা তখন আমার হাত ধরে বললেন, অঙ্কিতা, আমাকে ক্ষমা করে দে। এই বিয়ে করা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। বিয়ের পরেই অলোকেশবাবুর আসল রূপ প্রকাশ পেতে শুরু করল। মায়ের বিয়ের 1 সপ্তাহ পর আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, তখন হঠাৎ অলোকেশবাবু পেছন থেকে এসে আমাকে সজোরে জাপটে ধরলেন। আমি তার স্পর্শে আতঙ্কিত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তিনি আমাকে আরও শক্ত করে ধরে বললেন, আরে অঙ্কিতা, আমার প্রাণ, এতে এত লজ্জা পাওয়ার কী আছে? আর মাত্র 2 মাস পরেই তো তুমি আমার দ্বিতীয়া পত্নী হবে, সুতরাং এখন থেকেই এগুলোতে অভ্যস্ত হয়ে যাও। আমি যখন তাকে ছাড়ানোর জন্য ছটফট করছিলাম, তখন আমি ভয়ে চিৎকার করতে শুরু করি। আমার চিৎকার শুনে মা রান্নাঘরে এসে দেখলেন অলোকেশবাবু আমাকে জড়িয়ে ধরে আছেন। মা কিছু বলার আগেই অলোকেশবাবু মাকে বললেন, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার মেয়ে তো 2 মাস পরেই আমার দ্বিতীয় স্ত্রী হবে, তাই এখন থেকেই এসব দেখার অভ্যেস করে নাও। সেদিনের পর থেকে তিনি সুযোগ পেলেই আমাকে কুমতলবে স্পর্শ করার চেষ্টা করতেন। কখনো বা আমার ঘরে ঢুকে আমার পোশাক আশাক বাজেভাবে ছুঁয়ে দেখতেন। তার সেই নোংরামি দেখেই আমি বুঝতে পারতাম যে তিনি আমার শরীরের প্রতি কতটা লালায়িত। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তারপর বাধ্য হয়ে আমাকে আমার বাবার সাথেই বিয়ে করতে হলো। আমার বয়স কম থাকায় তখন আমার এতটুকু বোঝার ক্ষমতা ছিল না যে এই ধরনের কুপ্রথা রুখতে হলে প্রশাসনের সাহায্য নেওয়া যায়। আমার যখন বাবার সঙ্গে বিয়ে হয়ে গেল, তখন বাসর রাতে আমার মা নিজ হাতে আমার জন্য বিছানা সাজিয়েছিলেন। আমি সেদিন আমার মায়ের উপর ভীষণ ক্রুদ্ধ ছিলাম, তাই মায়ের সাথে একটিও কথা বলিনি। এমনকি আমি রাগে মায়ের মুখের দিকে তাকাইও নি। আমার বিষণ্ণ মুখ দেখে মা ঠিকই বুঝতে পেরেছিলেন যে আমি তার উপর রেগে আছি। তাই মা কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, অঙ্কিতা, আমাকে ক্ষমা করে দিস মা, আমার কাছে আর কোনো উপায় ছিল না। এটা আমাদের সমাজের প্রথা। এই প্রথার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা এই সমাজেই বাস করি। মায়ের কথা শেষ না হতেই আমার বাবা বরের পোশাকে ঘরে প্রবেশ করলেন এবং আমার মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। বাবার কথার মা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর আমার বাবা আমার কাছে এগিয়ে এলেন। তিনি যখন আমার দিকে এগোচ্ছিলেন, আমি তাকে বাধা দিয়েছিলাম, কিন্তু তিনি আমার সমস্ত প্রতিরোধ অগ্রাহ্য করে জোরপূর্বক আমার সান্নিধ্যে আসেন এবং সেই রাত্রিভর আমার ইচ্ছার বিরুদ্ধে সব করেন। পরদিন সকালে স্নান সেরে আমি যখন ব্যালকনিতে মন খারাপ করে চুল শোকাচ্ছিলাম, তখন হঠাৎ করে উত্তেজিত অবস্থায় আমার প্রেমিক রাজীব আমাদের ঘরে ঢুকে আমার হাত চেপে ধরে বলল, অঙ্কিতা, তুমি এটা কি করলে? তুমি কিভাবে আমাকে ছেড়ে ওই বাজে লোকটাকে বিয়ে করতে পারলে? আমি তোমাকে কতবার বলেছিলাম আমার সঙ্গে পালিয়ে যেতে, কিন্তু তুমি আমাকে ছেড়ে শেষ পর্যন্ত ওই লোকটাকে বিয়ে করলে, যে তোমার বাবার বয়সী এবং সম্পর্কে তোমার বাবা হয়। তুমি আমাকে প্রতারণা করেছ, তাই আজ আমি তোমাকে ছাড়ব না, তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি তখন আমার প্রেমিককে বললাম, দেখো রাজীব, আমার আর কিছুই করার ছিল না। আমি বাধ্য হয়েই বিয়েটা করেছি, নইলে আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যেত। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু রাজীব আমার কোনো কথা শুনল না। সে তার নিজের জেদে অটল ছিল। আমার প্রেমিক যখন আমার হাত খুব জোরে চেপে ধরেছিল, আমি কান্নাকাটি করে তার কাছে কাকুতি মিনতি করছিলাম যাতে সে আমার হাত ছেড়ে দেয়, কিন্তু সে আমার হাত না ছাড়ায় আমি চিৎকার করতে শুরু করি। আমার চিৎকার শুনে আমার স্বামী ব্যালকনিতে এসে যখন দেখলেন যে আমার প্রেমিক আমার হাত ধরে আছে, তখন অলোকেশবাবু আমার প্রেমিকের উপর চড়াও হলেন। তখন আমার প্রেমিক আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এতে আমার কনুই কেটে যায়। অলোকেশবাবু প্রচণ্ড রেগে গিয়ে আমার প্রেমিকের জামার কলার ধরে বললেন, তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে ধাক্কা দেওয়ার আর তার হাত ধরার? অঙ্কিতা এখন আমার, ভুলেও আর এদিকে আসার চেষ্টা করবি না, নইলে তোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলব। বেরিয়ে যা এখান থেকে।
তারপর আমার বাবা আমার হাত ধরে তুলে সোফায় বসিয়ে আমার কেটে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দিলেন এবং আমার খুব যত্ন করলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম তিনি হয়তো আমার উপরেই রাগ দেখাবেন, কিন্তু অলোকেশবাবু আমাকে কিছুই বললেন না। সেদিন আমি প্রথমবার অলোকেশবাবুর মধ্যে এতটা কোমলতা দেখেছিলাম এবং তার এই উদারতায় আমার খুব ভালো লেগেছিল। শুধু তাই নয়, তিনি খুব যত্ন সহকারে আমার সেবা করছিলেন। আসলে আমি প্রথম থেকেই তাকে একজন খারাপ মানুষ বলে মনে করতাম, কিন্তু তিনি হয়তো ততটাও খারাপ ছিলেন না। আমাদের বিয়ের পর প্রথম দিকে তিনি সবসময় আমার মাধ্যমে নিজের দৈহিক চাহিদা পূরণ করতেন, কিন্তু ধীরে ধীরে যখন তিনি আমার যত্ন নিতে শুরু করলেন ও আমার খেয়াল রাখতে লাগলেন, তখন আমার মনের মধ্যেও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মাতে শুরু করল। আর ধীরে ধীরে কখন যে আমিও তাকে ভালোবেসে ফেলেছি তা আমি টেরও পাইনি। এদিকে দিন যত গড়াতে লাগল, আমার বাবা আমার মাকে তত ঘৃণা করতে শুরু করলেন। আমার মা তো আমার বাবার প্রথম স্ত্রী ছিলেন, কিন্তু বাবা আমার সাথে বিয়ের পর আমার মাকে আর পছন্দ করতেন না। বাবা সারাক্ষণ আমার কাছেই থাকতেন, মায়ের কাছে যেতেন না, এবং আমাকে ভালোবাসতেন ও আমার যত্ন নিতেন। প্রত্যেক রাতে অলোকেশবাবু আমার জন্য আমার পছন্দের জিনিসপত্র নিয়ে আসতেন। ধীরে ধীরে পরিস্থিতি এমন দাঁড়াল যে অলোকেশবাবু আমার মায়ের কাছে যাওয়া একেবারেই বন্ধ করে দিলেন। আমি একদিন লুকিয়ে আমার মা ও বাবার কথা শুনেছিলাম। সেদিন রাতে অলোকেশবাবু বাড়ি ফিরলে আমার মা ভালোবেসে তাকে জড়িয়ে ধরেছিলেন। তখন অলোকেশবাবু বিরক্ত হয়ে মাকে দূরে সরিয়ে দিয়ে বললেন, দূরে সরে দাঁড়াও, আমার কাছে আসার কি আছে? আমাকে বিরক্ত করবে না, যাও নিজের কাজ করো, আমি এখনও অঙ্কিতার কাছে যাব। সেদিন আমি আমার মায়ের এক অন্য রূপ দেখেছিলাম, যে রূপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মা আমাকে হিংসা করতে শুরু করেছেন। অলোকেশবাবু যখন মাকে সরে যেতে বললেন, তখন মা রেগে গিয়ে বললেন, তুমি তো সারাদিন শুধু অঙ্কিতা অঙ্কিতা করো। যখন থেকে আমার মেয়েকে বিয়ে করেছ তখন থেকে আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছ। মনে রেখো, আমি তোমার প্রথম স্ত্রী, তোমার কাছে আসার অধিকার আমারও আছে। আগে তো তুমি আমার কত প্রশংসা করতে, আর এখন তোমরা দুজন মিলে আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে দিয়েছ। আমি দিনরাত পরিশ্রম করি আর ওই মহারানী সেজেগুজে তোমার সামনে ঘুরে বেড়াই। তারপর আমার মা আবার অলোকেশবাবুকে জড়িয়ে ধরে বললেন, তুমি একদিনও আমার কাছে আসো না কেন? অলোকেশবাবু তখন আমার মাকে ধাক্কা দিয়ে বললেন, সরো তো এখান থেকে, তোমার সঙ্গে অঙ্কিতার কোনো তুলনাই হয় না। কোথায় অঙ্কিতা আর কোথায় তুমি? আমি তো কেবল অঙ্কিতাকে লাভ করার জন্যই তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি একমাত্র অঙ্কিতাকেই ভালোবাসি, তাই নিজের মতো খাও দাও আর চুপচাপ থাকো। সেদিন তাদের দুজনের সব কথা শোনার পর মায়ের জন্য আমার ভীষণ কষ্ট হয়েছিল, কারণ আমি ভাবতাম অলোকেশবাবু হয়তো আমার মতো আমার মাকেও অনেক ভালোবাসেন। কিন্তু আমার ধারণা ভুল ছিল। অলোকেশবাবু তো আমার মাকে পছন্দই করতেন না, আর সেদিনের পর থেকে আমার মা আমাকে আর সহ্য করতে পারতেন না। মায়ের কাছে কিছু চাইলেই তিনি আমাকে কটু কথা শোনাতেন। একদিন এটা প্রমাণ হয়ে গেল যে মা আমাকে নিজের মেয়ে নয়, সতীন ভাবতে শুরু করেছেন। সেদিন আমি মায়ের কাছে খাবার চাইতে গেলে মা রেগে গিয়ে বললেন, আমি কি তোদের দাসী নকি যে তোরা যখন যা চাইবি আমি তাই হাজির করে দেব? তোরা আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিস, আর তুই তো সেজেগুজে সারাদিন অলোকেশবাবুর সাথে লেপ্টে থাকিস, আর সেই কারণেই অলোকেশবাবু আমার কাছে আশা বন্ধ করে দিয়েছে। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। মায়ের সব কথা শুনে আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম, মা, তুমি এখন আমাকে নিজের মেয়ে নয়, সতীন ভাবছ। সতীন হওয়ার আগে আমি তোমার মেয়ে। আমার এই কথা শুনে মা আমার গালে এক চড় মেরে বললেন, আজ তোকে শেষ করে ফেলব। হ্যাঁ, তুই আমার সতীন, আমি অলোকেশবাবুকে অনেক ভালোবাসি, কিন্তু তুই আমার কাছ থেকে তাকে কেড়ে নিয়েছিস। অলোকেশবাবু সারাদিন তোর সঙ্গেই থাকে। এই কথা বলে আমার মা তার পায়ের পাদুকা খুলে আমার শরীরে আঘাত করতে শুরু করলেন। আমি চুপচাপ মায়ের আঘাত সহ্য করছিলাম, কারণ যতই হোক সতীন হওয়ায় আগে তিনি তো আমার মা। ঠিক সেই মুহূর্তে অলোকেশবাবু এসে নিজের চোখে দেখলেন যে মা আমার গায়ে হাত তুলছেন। তখন তিনি প্রচণ্ড রেগে গিয়ে আমার মায়ের ঘাড় ধরে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বললেন, তোর সাহস কী করে হলো আমার অঙ্কিতার গায়ে হাত তোলার?
আমি তখন অলোকেশবাবুর সামনে হাত জোড় করে বললাম, বাবু, আমার মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। মা ছাড়া আমার আর কেউ নেই, আর আমি ছাড়াও আমার মায়ের কেউ নেই। আমরা দুজনেই খুব অসহায়। সেদিন অলোকেশবাবু আমার মাকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে তিনি তাকে ভালোবাসেন না, তিনি শুধু আমাকেই ভালোবাসেন। তাই বাধ্য হয়ে আমার মা অলোকেশবাবুর থেকে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন। কারণ মা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে মা ও মেয়ে হওয়া সত্ত্বেও একই পুরুষের সাথে সংসার করলে সতীনের সম্পর্কটাই প্রধান হয়ে ওঠে। প্রথমে ভেবেছিলাম আমি তাদের দুজনের জীবন থেকে দূরে সরে যাব, কিন্তু তাতেও কোনো লাভ হতো না, কারণ অলোকেশবাবু তো আমার মাকে পছন্দই করতেন না। আমার মা অলোকেশবাবুকে ডিভোর্স দিয়ে নিজের বাপের বাড়িতে ফিরে গিয়েছিলেন। এখন আমি অলোকেশবাবুর সাথেই ঘর সংসার করছি, আর আমি এখন বেশ সুখেই আছি। অলোকেশবাবুও আগের তুলনায় অনেক পরিবর্তিত হয়েছেন। তিনি আর আগের মতো নেশা করেন না। এই ধরনের কুপ্রথার জন্য মা ও মেয়ের সম্পর্ক বিষাক্ত হয়ে যায়। এখনও এমন অনেক জায়গা আছে যেখানে এই ধরনের ঘৃণ্য প্রথাকে গুরুত্ব দেওয়া হয়। এর ফলে পরিবারে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। একজন পুরুষের সাথে মা ও মেয়ে একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে কখনো সুখী হতে পারে না। এই ধরনের কুপ্রথা বাবা ও মেয়ের পবিত্র সম্পর্ককে অপমানিত করে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।